আসসালামু আলাইকুম। আমরা আসন্ন বার কাউন্সিল পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ দেখছিলাম। তার ধারাবাহিকতায় এখন আমরা দণ্ডবিধির কিছু একদম খুবই গুরুত্বপূর্ণ, যেটা 3 স্টার দেওয়া যায় এবার আসন্ন বার কাউন্সিল লিখিত পরীক্ষার জন্য, সেই প্রশ্নটাই আমরা এখন দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, নিন্দনীয় নরহত্যার সংজ্ঞা লিখুন। নিন্দনীয় নরহত্যার খুবই গুরুত্বপূর্ণ। কালফাবল হোমিসাইড এর বা নিন্দনীয় নরহত্যা বলতে কি বোঝায়, কাকে বলে? হত্যার উদ্দেশ্যবিহীন নিন্দনীয় নরহত্যার ব্যাখ্যা দিন। 2006 সালে আসছে, 2003 সালে আসছে, গুরুত্বপূর্ণ। আপনার সাথে থাকুন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। অপরাধমূলক নরহত্যা বা কালপাবল হোমিসাইড কি? দণ্ডবিধি 1860 299 এর নিন্দনীয় নরহত্যা বা অপরাধমূলক নরহত্যার কথা বলা হয়েছে। 299 অনুযায়ী নিন্দনীয় নরহত্যা বা অপরাধমূলক নরহত্যা হলো মৃত্যু ঘটানোর উদ্দেশ্য, কারো মৃত্যু ঘটানো, মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে কারো মৃত্যু ঘটানো, এমন শারীরিক জখম বা মৃত্যু ঘটানো যে কাজের ফলে মৃত্যু ঘটতে পারে সে তা জানা সত্ত্বেও সেই কাজ ধারা কারো মৃত্যু ঘটায়। উপযুক্ত উপায়ে কোনো ব্যক্তির মৃত্যু ঘটালে অপরাধমূলক দণ্ডনীয় নরহত্যা বলে গণ্য হবে। কোনো ক্ষেত্রে মৃত্যুর কারণ নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হয় না। দণ্ডবিধি 304-এর ধারার অপরাধ বলে গণ্য হয়। যেমন, যে ক্ষেত্রে মৃত্যুর কারণ নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হয় না কিন্তু দণ্ডবিধি 304-এর ধারায় অপরাধ বলে গণ্য হয়। যেমন, অবহেলার ফলে মৃত্যুর ফলে নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হয় না কিন্তু দণ্ডবিধি 1860-304-এর ধারায় অপরাধ বলে গণ্য হয়। এই আপনারা যারা সামনে আছেন কথা বলবেন না। 304-এর ধারায় অবহেলার ফলে মৃত্যু সংঘটনের ব্যাপারে বলা আছে, উক্ত ধারা অনুযায়ী বেপরোয়া বা অবহেলাজনিত কারণে কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো হলে তা নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হয় না। এরূপ অপরাধের শাস্তি সর্বোচ্চ 5 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়ই। এ দ্বারা অবহেলা বা বেপরোয়া ইত্যাদি শব্দসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবহেলা প্রত্যক্ষ পরোক্ষ হইতে পারে। পরিস্থিতি বা পারিপার্শ্বিক তার বিবেচনা করে অবহেলা বা দায়িত্ব পালনে ব্যর্থতা নির্ধারণ করতে হয়। যে কাজের জন্য, যে প্রকৃতির কাজ অতি সচেতনতা এবং যত্নের সাথে করতে হয়, এরূপ কাজ যেভাবে করা না হলে এবং এর ফলে কারো মৃত্যু হলে 304 ধারার অপরাধ বলে গণ্য হবে। আমরা একটু উদাহরণটা দেখি। দেখেন, উদাহরণ দেওয়া আছে যে আসামি একজন শিক্ষিত চিকিৎসক তাড়াহুড়া করে প্রয়োজনীয় ওষুধের পরিবর্তে ভিন্ন ওষুধ দিয়েছেন, বিষাক্ত বিষ। ফলে রোগী মারা যাওয়ায় ডাক্তারের অপরাধ 304 ধারা অনুযায়ী দিতে হবে। পরের প্রশ্ন, দণ্ডবিধিতে প্রদত্ত খুন মার্ডারের সংজ্ঞা দিন। কোন কোন পরিস্থিতিতে অপরাধমূলক নরহত্যা খুন বলে গণ্য হবে? কখন একটি ঘটনাকে কালপাবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার বলে গণ্য করা হয়? উদাহরণস্বরূপ আলোচনা করুন। হত্যার উদ্দেশ্যে নিন্দনীয় নরহত্যার ধারা উদাহরণস্বরূপ আলোচনা করুন। কখন নিন্দনীয় নরহত্যা খুন হিসেবে গণ্য হয়? আমরা সেই বিষয়টা দেখার চেষ্টা করি। দণ্ডবিধি 1860-300 ধারা দুটি অংশ রয়েছে। প্রথম অংশে বলা হয়েছে যে কখন বা কোন ক্ষেত্রে নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে। প্রথম অংশে 4টি ক্ষেত্রে বলা আছে। যে কাজের মাধ্যমে মৃত্যু ঘটানো হয়েছে তা যদি হয় 4টি ক্ষেত্রের মধ্যে পড়ে তা খুন বলে গণ্য হবে। ক্ষেত্রগুলো হলো: যে কাজের মাধ্যমে মৃত্যু ঘটানো হয়েছে, অর্থাৎ যে কাজটি মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে করা হলে তা খুন বলে গণ্য হবে। অর্থাৎ এখানে অভিপ্রায়, মৃত্যু ঘটানোর অভিপ্রায়। তাহলে বি কে হত্যার উদ্দেশ্যে তার প্রতি গুলি চালায়, বি এর মৃত্যু হয়, এখানে খুনের অপরাধে অপরাধ করেছে। তার অপরাধে ছিল, মানে অভিপ্রায়ে ছিল মৃত্যু ঘটানো। যে দৈহিক আঘাত বা জখমের ফলে মৃত্যু ঘটতে পারে জেনেও সেরূপ ভাবে আঘাত বা জখম করা হলে তা খুন বলে গণ্য হবে। যেমন, একটা মারাত্মক রোগে আক্রান্ত ফলে এক আঘাতে তার মৃত্যু ঘটতে পারে, এরূপ জানা সত্ত্বেও বি তাকে জখম করে আঘাত করে মারা যায়, এখানে বি খুনের অপরাধ করেছে। এরূপ শারীরিক জখম প্রাকৃতিক বা স্বাভাবিক নিয়ম মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট এবং শারীরিক জখমের অভিপ্রায় আঘাত করা হলে তা খুন বলে গণ্য হবে। যেমন, ইচ্ছাকৃতভাবে বিয়ের ঘাড়ে তরবারি দিয়ে কোপ দেয়, যা স্বাভাবিক নিয়মে কারো মৃত্যু ঘটাতে যথেষ্ট, বি মারা যায়, এক্ষেত্রে খুনের অপরাধ
করেছে। এরপরে দেখেন, 4 নম্বরে দেখেন, কোনো কাজ এতটাই বিপজ্জনক যে সম্ভাব্য সকল ক্ষেত্রে কারো মৃত্যু ঘটতে পারে এটা জানা সত্ত্বেও কোনো ব্যক্তি এরূপ কোনো কাজ করলে তা খুন বলে গণ্য হবে। এখানে উক্ত ব্যক্তির অভিপ্রায় দেখার প্রয়োজন নেই। যেমন বিনা অজুহাতে জনতার প্রতি গুলি চলতে শুরু করলো, একজন ব্যক্তি মারা গেল, এখানে এক গুলির অপরাধ করেছে। আপনারা কথা বলছেন কেন ভাই? আপনারা বুঝতেছেন না কেন? কোন কোন পরিস্থিতিতে নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে না? কখন একটি মৃত্যু ঘটনাকে কালপাবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার বলে গণ্য করা হয় না? উদাহরণ সহ আলোচনা করুন। দণ্ডনীয় নরহত্যা খুন বলে গণ্য হয় না, ব্যতিক্রমগুলো বর্ণনা করুন। এখানে 5টা ব্যতিক্রম আছে, সে বিষয়টা আমরা এখানে একটু দেখার চেষ্টা করব। কোন কোন পরিস্থিতিতে অপরাধজনক নরহত্যা খুন বলে গণ্য হবে না? দণ্ডবিধি 1860-এর 300 ধারার দ্বিতীয় অংশে বলা হয়েছে কোনো ক্ষেত্রে নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে না। অর্থাৎ 5টি ব্যতিক্রম উল্লেখ আছে। 5টি ক্ষেত্রে কোনো ব্যক্তি খুন হলেও তা নিন্দনীয় নরহত্যা হিসেবে গণ্য হবে, খুন বলে গণ্য হয় না। ব্যতিক্রমগুলো হচ্ছে: গুরুতর আকস্মিক উত্তেজনার ফলে, এই কথাগুলো আসতে হবে, গুরুতর আকস্মিক উত্তেজনার ফলে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে কারো মৃত্যু ঘটালে তা নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হবে, খুন নয়। এখানে উত্তেজনাকারীকে হত্যা করা হলে বা তাকে হত্যা করতে গিয়ে ভুলক্রমে দুর্ঘটনাবশত অন্য কাউকে হত্যা করা হলে নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হবে। যেমন আকস্মিক উত্তেজনায় হত্যা নিম্নোক্ত ক্ষেত্রে খুন বলে গণ্য হবে। যেমন আমরা এখানে দেখতে পাই এটার ব্যতিক্রম আছে আবার 3টা। খুন বলে গণ্য হয়ে যাবে হলো এগুলো থাকলে, যেমন হত্যার অজুহাতে হিসাবে উত্তেজনাকে ব্যবহার করা হলে তাহলে এটা আর নিন্দনীয় নরহত্যা হবে না, এটা খুন বলে গণ্য হবে। কোন সরকারি কর্মচারী আইনত ক্ষমতা প্রয়োগকালে যদি কোনো ব্যক্তিকে উত্তেজনা প্রয়োগ করে এবং উক্ত চারি সরকারি কর্মচারীকে হত্যা করলে বৈধভাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগের সময় উত্তেজনা দেওয়া হলে বৈধভাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগের সময় উত্তেজনা দেওয়া হলে সেই উত্তেজনা অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগকারী ব্যক্তিকে হত্যা করলে, সাধারণত গুরুতর বা আকস্মিক উত্তেজনার হত্যা করলে তা খুন বলে গণ্য হয় না। উপযুক্ত 3টে বিষয় থাকলে তা খুন বলে গণ্য হবে না। আমরা পরের ব্যতিক্রমটা একটু দেখার চেষ্টা করি। বলতেছে হলো আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে সৎ বিশ্বাসে আইন প্রদত্ত সীমারেখা অতিক্রম করে কারো মৃত্যু ঘটালে তা নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হবে, খুন নয়। যেমন বি কে ঘুষি মারতে গেলে বি আত্মরক্ষার্থে একে ছুরি দিয়ে আঘাত করে, এতে মারা যায়। আইনে প্রদত্ত আত্মরক্ষার সীমা অতিক্রম করার বিনিন্দনীয় নরহত্যায় অপরাধ করেছে। তবে যদি বি পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছুরি মেরে থাকে তাহলে খুন হবে। সরকারি কর্মচারী বা তার সাহায্যকারী আইনগত দায়িত্ব পালন করতে গিয়ে সৎ বিশ্বাসী আইনগতভাবে প্রয়োজনীয় মনে করে আইনানুগ ক্ষমতা সীমা অতিক্রম করে শত্রুতা ছাড়াই কোনো ব্যক্তির মৃত্যু ঘটালে তা নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হবে। এরপরে হলো আকস্মিক মারামারি, ঝগড়ার সময় ক্রোধে উত্তেজিত হয়ে কোনোরূপ পূর্ব পরিকল্পনা ছাড়া কোনো অন্যায় সুযোগ না নিয়ে কারো মৃত্যু ঘটালে তার নিন্দনীয় নরহত্যা হবে, যেমন খুন নয়। যেমন বাসে ভাড়া দেওয়া নিয়ে হঠাৎ ঝগড়া শুরু হয়, তখন ড্রাইভার যাত্রীর মধ্যে মারামারিতে এক পর্যায়ে ড্রাইভার মারা যায়। এখানে উক্ত যাত্রী নিন্দনীয় নরহত্যার অপরাধ করেছে। এক্ষেত্রে কে প্রথম উস্কানি দেয় বা আঘাত করেছে তা গুরুত্বপূর্ণ নয়। 18 বছরের অধিক বয়সী কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করতে চাইলে, মৃত্যুর ঝুঁকি নিলে এরূপ ক্ষেত্রে তার নিন্দনীয় হত্যার অপরাধ হবে। যদি কেউ তাকে সাহায্য করে তাহলে সাহায্যকারী ব্যক্তি নিন্দনীয় হত্যার দায়ে অভিযুক্ত হবে। তবে 18 বছরের কম হলে সাহায্যকারী ব্যক্তি খুনের দায়ে অপরাধী হবে, কারণ 18 বছরের কম বয়সী ব্যক্তির সম্মতিদান অযোগ্য। অপরাধমূলক নরহত্যা বা খুনের শাস্তি 302 ধারায় অনুযায়ী খুনের শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন এবং অর্থদণ্ড।
তাহলে 304 ধারা অনুযায়ী খুন বলে গণ্য নয় এমন নিন্দনীয় নরহত্যা শাস্তি: মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে নরহত্যা, মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে যা খুন নয়, এখানে যাবজ্জীবন বা 10 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড। আর মৃত্যু ঘটানোর অভিপ্রায় নেই কিন্তু জানে যে এরূপ কার্য সম্ভবত মৃত্যু ঘটবে বা শারীরিক জখম ঘটাবে, সম্ভবত মৃত্যু ঘটবে, এরকম হলে 10 বছর বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড উভয়ই। এরপরে আমরা 5 নং প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি। অপরাধমূলক নরহত্যা খুনের মধ্যে পার্থক্য নির্ণয় করুন। 299 300 ধারার মধ্যে সংজ্ঞায়িত বা প্রধান প্রধান পার্থক্যগুলো বিস্তারিত আলোচনা করুন। হত্যার সমপর্যায়ে নরহত্যা বা হত্যার পর্যায়ে যুক্ত নয় এমন নরহত্যার মধ্যে পার্থক্য আইনের বিধান উল্লেখে উত্তর দিন। হত্যার উদ্দেশ্যে নিন্দনীয় নরহত্যা বা হত্যার উদ্দেশ্যহীন নিন্দনীয় নরহত্যার মধ্যে পার্থক্য নির্ণয় করুন। দণ্ডবিধির 299 বা 300 ধারার আলোকে উত্তর দিন। এখানে অপরাধমূলক নরহত্যা বা খুনের মধ্যে পার্থক্য: নিন্দনীয় নরহত্যা বা কালপাবল হোমিসাইড বা খুন। নিন্দনীয় নরহত্যার সংখ্যা 299 ধারা দেওয়া আছে, খুনের সংখ্যা 300 ধারা দেওয়া আছে। নিন্দনীয় নরহত্যা হলো খুন বা মূল অপরাধ, আর খুন হলো একটা বিশেষ শাখা। তো মূল অপরাধ আর এটা হলো একটা শাখা। সকল খুন হলো নিন্দনীয় নরহত্যা, আর সকল নিন্দনীয় নরহত্যা খুন নয়। নিন্দনীয় নরহত্যা তুলনামূলক কম গুরুতর অপরাধ, অধিক গুরুতর অপরাধ খুন। নিন্দনীয় নরহত্যা 304 ধারায় শাস্তি আছে আর 302 ধারায় শাস্তি আছে। শাস্তি: মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে নরহত্যা যা খুন নয়, যাবজ্জীবন, 10 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড। শাস্তি: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা অর্থদণ্ড। মৃত্যু ঘটানোর অভিপ্রায় নেই কিন্তু জানে যে এরূপ কার্য সম্ভবত মৃত্যু ঘটবে, শারীরিক জখম ঘটবে, সেক্ষেত্রে 10 বছর পর্যন্ত যে কোনো বর্ণনায় কারাদণ্ড বা উভয় দণ্ড। আমরা এখন আরেকটা পার্থক্য দেখি, সেটা হচ্ছে নিন্দনীয় নরহত্যা খুনের মধ্যে পার্থক্য। যেমন র্যাক ভার্সেস গোবিন্দ, 1876 মামলায় বিচারপতি মেলভিল অত্যন্ত সহজ সাবলীলভাবে ব্যাখ্যা করেছেন যে যে অভিযুক্ত 18 বছরের একজন তরুণ যুবক 15 বছরের এক বালিকার সাথে বিবাহ বন্ধনে বন্ধনে আবদ্ধ হয়। যুবকটি অভ্যাসগতভাবে তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করত। ঘটনার দিন যুবকটি তার স্ত্রীকে লাথি মেরে নিচে ফেলে দেয়। তার স্ত্রী বুকে হাঁটু দিয়ে চাপ দেয় মেয়েটির মুখে। যুবকটি মুষ্টিবদ্ধ হাতে বেশ কাছ থেকে 3-4টি ঘুষি দেয়, যা মেয়েটির মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ ঘটায়। পরে মেয়েটি মারা যায়। দায়রা জজ যুবকটিকে খুনের দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি বোম্বে হাইকোর্ট 2 জন বিচারকের নিকট পাঠায়। এখানে 2 জন বিচারকই এই মামলার ব্যাপারে বিভক্ত মতামত দেন। একজনের মতে নিন্দনীয় নরহত্যা, অন্যজনের মতে এটা খুন। তবে এই ব্যাপারে তৃতীয় বিচারক বিচারপতি মেলভিলের নিকট পাঠানো হয়। বিচারপতি মেলভিল 299 300 দ্বারা তুলনা করে এদের পার্থক্য নিরূপণ করেন। পার্থক্যটা হলো কোনো ব্যক্তি নিন্দনীয় নরহত্যায় দোষী সাব্যস্ত হবে যদি মৃত্যু ঘটানোর কাজটি যদি মৃত্যু ঘটানোর অভিপ্রায় করা হয়, শারীরিক জখম অভিপ্রায়ে বা সম্ভবত মৃত্যু ঘটবে বা যে কাজের ফলে মৃত্যু ঘটতে পারে তা জানা সত্ত্বেও যে কাজ দ্বারা তা মৃত্যু ঘটলে। এখন আর মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে করা হয় এমন শারীরিক জখম যা অভিপ্রায় করা হয় যে অপরাধী জানা থাকে যে যে ব্যক্তিকে আহত করা হয় তার সমান মৃত্যু ঘটবে এবং শারীরিক জখমটি প্রাকৃতিক স্বাভাবিক নিয়মে মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট অভিপ্রায় আঘাত করা হয়েছে। তাহলে অপরাধীর এরূপ জ্ঞান রয়েছে যে কাজটি করতে যাচ্ছে এতটাই বিপজ্জনক যার ফলে সম্ভাব্য সকল ক্ষেত্রে মৃত্যু ঘটবে। এখানে আর একের মধ্যে দেখা যাচ্ছে যে হত্যা করার অভিপ্রায় রয়েছে, তার সবসময় খুন, অভিপ্রায় থাকলে খুন। তারপরে সি এবং আইভির মধ্যে দুটো উপাদান, যে যেসব ক্ষেত্রে লাস্ট একটা, যেসব ক্ষেত্রে পরজ হবে অর্থাৎ মৃত্যু বা শারীরিক জখম ঘটানোর অভিপ্রায় ছিল না কিন্তু অপরাধী নিন্দনীয়তা কোন তা নির্ভর করে ওই ব্যক্তির জীবনের ঝুঁকির মাত্রার উপর, অর্থাৎ জীবন কতটা ঝুঁকির মধ্যে পড়বে। যদি এরূপ কাজের ফলাফল মৃত্যু হয় তাহলে নিন্দনীয়তা, আর যদি মৃত্যু খুবই সম্ভাব্য ফলাফল হয় তাহলে খুন হবে।
আর এই দ্বিতীয় অংশে দেখা যাচ্ছে যে অপরাধী জানে যে কোনো নির্দিষ্ট শারীরিক অবস্থার কারণে যখন ধারাও মারা যেতে পারে তাহলে এটা খুন হবে। এরপরে বি এবং তিনের মধ্যে যে পার্থক্য, যে এখানে বলতেছে অপরাধী নিন্দনীয় হত্যা যদি আঘাত করা হয়েছে তা মৃত্যু ঘটাতে পারে, আর যদি আঘাতটি স্বাভাবিক নিয়মে মৃত্যু ঘটতে পারে যথেষ্ট হয় তা খুন হবে। যে ক্ষেত্রে মূলত ব্যাপারটি সম্ভব- সম্ভাব্যতার মাত্রা, ডিগ্রি অফ প্রবাবিলিটির উপর নির্ভর করে। এক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনা কতটুকু তার উপর নির্ভর করে অপরাধী নিন্দনীয় হত্যা নাকি খুন। এই জন্য কোন ধরনের উইপেন অর্থাৎ অস্ত্র ব্যবহার করা হয়েছে তা দেখতে হবে। দেহের কোনো গুরুত্বপূর্ণ অংশে লাঠি বা ঘুষি দিয়ে আঘাত করা হলে মৃত্যু করতে পারে। অন্যদিকে ছুরি বা তলোয়ার দিয়ে দেহের গুরুত্বপূর্ণ অংশ আঘাত করা হলে স্বাভাবিকভাবে মৃত্যু করতে যথেষ্ট। উপযুক্ত প্রয়োগ থেকে বিচারপতি মেলবি শেষ পর্যন্ত মতামত দেন যে এখানে মৃত্যু ঘটানোর কোনো অভিপ্রায় ছিল না। এখানে কোনো শারীরিক জখম করা হলে স্বাভাবিকভাবে মৃত্যু করতে পারে এবং অপরাধীকে খুন নয়, এটা নিন্দনীয় হত্যার জন্য দোষী সাব্যস্ত হবে। 7 বছরের জন্য নির্বাসনে দেওয়া হলো। এই হলো কথাবার্তা। অপরাধ জড়ানো হত্যা মূল অপরাধ, এটা খুন নয়। তার বিশেষ শাখা হলো এটা প্রজাতি, এর বৈশিষ্ট্য, উপাদান বা শাস্তি উল্লেখ পূর্ব বক্তব্যটি অ্যাডভোকেটশিপ 2020 আসছে। 299 ধারার অপরাধ নরহত্যার কথা বলা হয়েছে। 299 অনুযায়ী নিন্দনীয় নিন্দনীয় বা অপরাধ নরহত্য হলো মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে কারো মৃত্যু ঘটানো, এমন শারীরিক জখম যা মৃত্যু ঘটায়, যে কাজের ফলে মৃত্যু ঘটতে পারে জানা সত্ত্বেও কাজটি ঘটে। তো এগুলো অপরাধমূলক দণ্ডনীয় নরহত্যা বলে গণ্য হবে। দণ্ডবিধি 18 সালের 300 ধারা দুটি অংশ রয়েছে। প্রথম অংশে বলা হয়েছে কখন বা কোন অংশের ক্ষেত্রে নির্ণীয়তা খুন হবে। প্রথম 4টি ক্ষেত্রে বলা আছে যে কাজের মাধ্যমে মৃত্যু ঘটানো হয়েছে বা 4টি ক্ষেত্রের মধ্যে পড়লে খুন বলে গণ্য হবে। অর্থাৎ যে কাজের মাধ্যমে মৃত্যু ঘটানো হয়েছে সেই কাজটি ঘটানোর অভিপ্রায়ে করা হলে তা খুন বলে গণ্য হবে। যে দৈহিক আঘাত বা জখমের ফলে মৃত্যু করতে পারে জেনে বা আঘাত বা জখম করা হলে তা খুন বলে গণ্য হবে। সে জানে, তার নলেজ আছে। যে শারীরিক জখম বা আঘাত স্বাভাবিক নিয়মে মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট, এনাফ কজ অফ ডেথ, তাইলে আঘাত করা হলে খুন বলে গণ্য হবে। লাস্টে কোনো কাজ এতটাই বিপজ্জনক, ডেঞ্জারাস অ্যাক্ট, যা সম্ভাব্য সকল ক্ষেত্রে মৃত্যু করতে পারে জানা সত্ত্বেও কোনো ব্যক্তি এরূপ কাজ করলে খুন বলে গণ্য হবে। এই ক্ষেত্রে অভিপ্রায় দেখার প্রয়োজন নেই। আলোচনা। দণ্ডবিধি 299 ধারায় নরহত্যার অপরাধ বর্ণনা করা হয়েছে। 300 ধারায় বলা হয়েছে নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে। উল্লেখ্য যে 300 ধারা দুটি অংশ। প্রথম অংশে বলা হয়েছে কোন ক্ষেত্রে নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে, আর দ্বিতীয় অংশে বলা হয়েছে কোন ক্ষেত্রে নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে না। প্রথম অংশ থেকে দেখা যায় খুনের ধারণা মূলত প্রথম অংশ দেখা যায় খুনের ধারণা মূলত নিন্দনীয় নরহত্যা থেকে এসেছে। কিন্তু এই মামলার সিদ্ধান্তে বলা হয়েছে 300 ধারা বা 299 ধারা সম্পর্কিত কোনো হত্যা সম্পর্কে জানাবে 300 ধারার উপাদান পূর্ণ বিদ্যমান না থাকলে তা খুন বলে গণ্য হবে না। কোনো অপরাধে খুন কি না তা নির্ধারণের আগে অবশ্য নরহত্যার ঘটনা ঘটতে হবে। অর্থাৎ 299 300 একসাথে পাঠ করলে দেখা যায় যে সকল খুনের ক্ষেত্রে নিন্দনীয় নরহত্যা উপস্থিত থাকে, কিন্তু অপরাধজনক নিন্দনীয় নরহত্যা ছাড়া কোনো অপরাধকে খুন বলা যাবে না। আবার একটি অপরাধ খুন না হয়ে নিন্দনীয় নরহত্যা হতে পারে। সেটা হলো আমরা র্যাক ভার্সেস গোবিন্দ এই মামলা থেকে আমরা দেখতে পারি। কিন্তু মূলত নিন্দনীয় হত্যা খুনের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। এসব উপাদান পর্যালোচনা করলে ঠিক করা হয় হত্যাটি খুন কিনা। এছাড়া 300 ধারার প্রথম অংশ যেখানে খুনের ব্যাপারে বলা আছে, সেখানে ধারাতে শুরুতেই বলা আছে ব্যতিক্রম ক্ষেত্র ব্যতীত দণ্ডনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে। তাই বলা যায় খুন নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যা খুন নয়। নিন্দনীয় নরহত্যা মূল অপরাধ, আর খুন হলো একটা বিশেষ শাখা। নিন্দনীয় নরহত্যা হলো মূল অপরাধ আর খুন হলো তার প্রজাতি। আমরা একটু সমস্যাগুলো দেখার চেষ্টা করি, তাহলে বিষয়গুলো আপনাদের আরো ক্লিয়ার হবে। চুরি করার উদ্দেশ্যে ক একটি হাঁসের প্রতি গুলি ছুড়ল। গুলি লেগে ঝোপের আড়ালে থাকা খয়ের মৃত্যু ঘটলো। ক জানতো না যে ঝোপের আড়ালে কে ছিল। এখানে উক্ত ঘটনাতে ক অপরাধ করেছে কিনা? ক কোনো অপরাধ করেনি।
দণ্ডবিধি 28(299) অনুযায়ী আলোচ্য ঘটনা অনুযায়ী চুরি করার উদ্দেশ্যে হাঁসের প্রতি গুলি ছুড়ে। এখানে যদিও একটি বেআইনি কাজ করছিল, তারপরও সে দণ্ডবিধি নরহত্যার অপরাধে দোষী সাব্যস্ত হবে না, কারণ খ হত্যার কোনো অভিপ্রায় ছিল না, মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে গুলি ছুড়েনি। যেহেতু জুপের আড়ালে ছিল, তাকে দেখেনি, এমনকি নিজেও জানতো না যে ওই স্থানে ছিল। এছাড়া এর উদ্দেশ্যে ছিল হাঁস চুরি করা, হত্যা করা নয়। এখানে কোনো অপরাধ করেনি, চাইলে হাঁসের শাস্তি দিতে পারে। আহ, আত্মহত্যা করার অভিপ্রায়ে বিষ পান করলেও ভাগ্যক্রমে বেঁচে যায়। হ্যাঁ, কোনো অপরাধ করেছে কি? যদি করে থাকে তাহলে সর্বোচ্চ দণ্ড কি? হ্যাঁ, তাহলে আলোচ্য অংশে 309 যারা আত্মহত্যা চেষ্টা করেছে, কোনো ব্যক্তি আত্মহত্যার উদ্যোগ গ্রহণ করলে, তা অপরাধ করার উদ্দেশ্যে কোনো কাজ করলে, তা 309 ধারার দোষী সাব্যস্ত হবে। এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হইতে পারেন। জ্যাট নামক একজন ম্যাজিস্ট্রেটের সামনে সাক্ষী হিসেবে উপস্থিত হয়। জ্যাট বলে যে এর স্বাক্ষর একটি শব্দ সে বিশ্বাস করে না, স্বয়ং মিথ্যা সাক্ষ্য প্রদানকারী। উক্ত বক্তব্য দ্বারা হঠাৎ উত্তেজিত হয়ে পরে জ্যাটকে হত্যা করে। একই ধরনের অপরাধ করেছে। আলোচ্য অংশে খুনের অপরাধ করেছে। এখানে নিহত ব্যক্তি জ্যাট একজন ম্যাজিস্ট্রেট বা তথা সরকারি কর্মচারী। দণ্ডবিধি 1860-301 নং ব্যতিক্রমের অনুযায়ী গুরুতর বা আকস্মিক উত্তেজনার ফলে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে কারো মৃত্যু ঘটলে নির্দেশনা হতে হবে, কিন্তু এই ব্যতিক্রম কিছু ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যার মধ্যে হলো, কোনো সরকারি কর্মচারী আইনত ক্ষমতা প্রয়োগ করে কোনো ব্যক্তিকে উত্তেজনা প্রদান করলে, উক্ত ব্যক্তি সেই সরকারি কর্মচারীকে হত্যা করলে তা খুন বলে গণ্য হবে। এক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তার আইনত ক্ষমতা প্রয়োগকালে এরূপ কথা বলেন যে যা অপরাধীর উত্তেজিত করে তোকে, যে অপরাধী ম্যাজিস্ট্রেটকে হত্যা করে খুনের অপরাধ করেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে দেখেন, বিয়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বিয়ের তল ফেটে লাথি দিয়ে তাৎক্ষণিকভাবে মারা যায়। কোন অপরাধ করেছে কিনা, এর অপরাধের সর্বোচ্চ শাস্তি কি? সিদ্ধান্ত এখানে অপরাধ নরহত্যার অপরাধ করেছে। কথা কাটির এক পর্যায়ে বিয়ের তল ফেটে লাথি দিয়ে মারা যায়। লাথি দেওয়ার আকস্মিক উত্তেজনার বসে ছিল, কিন্তু এটা থেকে বোঝা যায় যে বিকে তলপেটে লাথি মারা এর কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, ঘটনার আকস্মিকতা ছিল। এছাড়া বিকে হত্যার কোনো উদ্দেশ্য ছিল না। তলপেটে শরীরের কোনো অংশ নয় যাতে আঘাত করলে তা স্বাভাবিকভাবে মৃত্যু করতে পারে। অ্যাডভোকেট জেনারেল বনাম রাষ্ট্র, এ মামলা শরীরের গুরুত্বপূর্ণ অংশ নয় এমন কোন একটা স্থানে আসামি আঘাত করে আসামি জানতো না যে উক্ত আঘাতে মৃত্যু হবে, তাই আদালত মামলা আসামিকে 304 ধারার প্রথম অংশে দণ্ড করেন। অর্থাৎ এখানে বিয়ের হত্যার ঘটনাটি খুন হবে না, অপরাধ নরহত্যা হবে, এবং 304 ধারার অধীন দণ্ড দেওয়া যাবে। 304 ধারা খুন নয়, নিন্দনীয় নরহত্যার শাস্তি। এখানে তার অভিপ্রায় না থাকার কারণে এখানে আবার 304-এও শাস্তি আবার দুইটা, সেটা মাথায় রাখতে হবে। যেমন মৃত্যু ঘটানোর অভিপ্রায় নরহত্যা, এটা এখানে খুন নয়, যাবজ্জীবন কারাদণ্ড, এটা অভিপ্রায়। তবে 10 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড। কিন্তু এখানে সে জানে না এর মৃত্যু ঘটবে, এটা সম্ভবত যার মৃত্যু ঘটবে 10 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড। তাহলে এর মৃত্যু ঘটানো এর অভিপ্রায় ছিল না, তাহলে দ্বিতীয় শাস্তি পাবে 10 বছর পর্যন্ত অর্থদণ্ড বা উভয়ই। আমরা 11 নং প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি। কোনো একটি আঘাতেই মারা যেতে পারে, যে এমন একটা রোগে ভুগছে, এরূপ অবস্থায় একদিন জ্যাটকে আঘাত করে, ফলে জ্যাট মৃত্যু ঘটে। যদি এরূপ একটি মাত্র আঘাত স্বাভাবিক প্রক্রিয়া সুস্থ সবল দেহের অধিকারী একজন লোককে মেরে ফেলার মতো যথেষ্ট ছিল না, কিন্তু জ্যাটের কোনো রোগ বিষয়ে অবগত থেকে আঘাত করে থাকলে সে অপরাধ করেছে। উক্ত রোগী বিষয়ে অবগত না থেকে আঘাত করলে অপরাধ, আহ, না অবগত না থেকে আঘাত করেছে তাইলে এখানে না। না জেনে যদি 1860-300 ধারা অনুযায়ী শারীরিক আঘাত বা জখমের ফলে মৃত্যু করতে পারে, জেনে সেরূপ জখম করে এবং ফলে আহত ব্যক্তি মারা যায়, তাহলে খুন বলে গণ্য হবে। আলোচনা জেট এমন রোগে ভুগছে, এর কারণ বা আঘাত দেওয়া হলে সে জেট মারা যেতে পারে। যদি কোনো রোগ সম্পর্কে জেটকে আঘাত জেনেও জেটকে আঘাত, তাহলে এক খুনের অপরাধ করেছে, কিন্তু 302 দ্বারা তাকে খুনের শাস্তি পাবে। কিন্তু রোগের ব্যাপারে না জেনে আঘাত করলে, যদি জেডের রোগের ব্যাপারে না জেনে আঘাত করলে, তাহলে উক্ত আঘাতের ফলে জেডের মৃত্যু হয়
এরূপ ক্ষেত্রে যদি জখম করার অভিপ্রায় আঘাত করে তাহলে খুনের জন্য দায়ী করা যাবে না, যেহেতু জেটের রোগের ব্যাপারে জানে না, তাই অপরাধমূলক নরহত্যার দায় হবে। অসুস্থতা ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিকে মৃত্যু ঘটাতে যথেষ্ট নয় এমন দৈহিক জখম মৃত্যু ঘটালে অপরাধমূলক নরহত্যা হবে, তাই অপরাধমূলক নরহত্যার অপরাধ করেছেন। আমরা 12 নং প্রশ্নটা একটু দেখি। আপনারা কি বুঝতে পারতেছেন নাকি সব মাথার উপর দিয়ে যাইতেছে? একটু জানাইন। জি। এক্স ঝোপের আড়ালে জেড আছে বলে জানেন, কিন্তু ওয়াই তা জানে না। এক্স জেড এর মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে অথবা এর ফলে জেড এর মৃত্যু ঘটানোর সম্ভাবনা জেনে ওয়াই কে ঝোপের প্রতি গুলি ছোড়ার প্রবৃত্ত করেন। ওয়াই এর গুলি জেড এর মৃত্যু হয়, এখানে প্যানাল কোডের ক্ষেত্রে চিহ্নিত করুন। হ্যাঁ, আলোচ্য অংশে ওয়াই অপরাধের জন্য দোষী সাব্যস্ত নাও হতে পারেন, কিন্তু এক্স অপরাধমূলক নরহত্যার জন্য দোষী সাব্যস্ত হবেন, কারণ 299 জেডের হত্যার কোনো উদ্দেশ্য এখানে ছিল না। ওয়াই জানতো না জোপের আড়ালে জেড আছে, কিন্তু কোনো প্রকার অভিপ্রায় বা জ্ঞান নলেজ ছাড়া জোপে গুলি করে যে ওয়াই কোনো অপরাধ করেনি। অন্যদিকে এক্স জানতো যে জোপের আড়ালে রয়েছে, তা সত্ত্বেও ওয়াইকে পড়াশোনা দিয়েছে, ওয়াই জোপে ধরে। এখানে স্পষ্ট থেকে বোঝা যায় যে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো উচিত, উনি অপরাধমূলক নরহত্যা করেছে। নরহত্যা মানে এখানে খুনেরও শাস্তিও দিলে দেওয়া যেতে পারে। এক্স ওয়াই একটা পাখি হত্যা চুরি করার জন্য পাখির উদ্দেশ্যে গুলি ছিল, গুলিটি ঝোপের আড়ালে থাকা ওয়াই এর গায়ে লাগে, মারাত্মক অবস্থা। 1 ঘন্টা পরে ওয়াই মারা যায়। এক্স জানতো না যে ওয়াই ঝোপের আড়ালে আছে। মরণের পরিবার ডাক্তার কলামে উল্লেখ করেন যে যথাযথ সুনিপুণ চিকিৎসায় ওয়াই এর নিবারণ করা যেত। এক্স এর দায় নিরূপণ করুন। এক্স কোনো অপরাধ করেনি, কারণ 299 দ্বারা এক্স ওয়াই এর একটা ফাঁকি হত্যা বা গুলি ছোড়ার জন্য ঝোপের আড়ালে থাকা ওয়াই গায়ে লাগে। ওয়াই মারাত্মক আহত হয়ে দীর্ঘ আগে বরং মারা যায়, কিন্তু এক্সের উদ্দেশ্য ছিল ওয়াইয়ের পাখি ছুরি বা হত্যা করা। এক্সের গুলি ছোড়া ছিল ওয়াইকে হত্যা করার উদ্দেশ্য না। তাছাড়া ওয়াই ঝোপের আড়ালে থাকা এক্স তাকে দেখেনি, মারাত্মক অবস্থা ওয়াই চুরি ব্যবস্থা করতে পারেনি। আলোচনা উপযুক্ত আলোচনা থেকে এটা প্রতীয়মান যে এক্স কোনো অপরাধ করেনি। আমরা 14 নং প্রশ্নটা একটু দেখার চেষ্টা করে দেখেন। এক্স একজন চোর, পুলিশ হেফাজতে পলায়ন গেলে পুলিশ কর্মকর্তা এক্স ওয়াই এক্স কে থামানোর জন্য তার প্রতি গুলি ছুড়ে জেটের গায়ে লাগে, জেট মারা যায়। পুলিশ কর্মকর্তা ওয়াই এর কোনো অপরাধ করেছে কি? উত্তরে যুক্তি দিন। অ্যাডভোকেশন 2021 আসছে। পুলিশ কর্মকর্তা ওয়াই কোনো অপরাধ করছে কিনা? পুলিশ কর্মকর্তা ওয়াই এর কাজটি অপরাধ হিসেবে গণ্য হবে, কারণ নিচে দেওয়া হলো। ফৌজদারি কার্যবিধি 1860-এর 50 অনুযায়ী পলায়ন প্রতিরোধে প্রয়োজনের চেয়ে বেশি বাধা প্রদান করা যাবে না। এছাড়া 46 অনুযায়ী মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে অপরাধে অভিযুক্ত আসামি গ্রেপ্তার করার জন্য মৃত্যু করানো যেতে পারে, কিন্তু এক্স মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় নয়। তাই এক্স পলায়নে গুলি করে আইনত ক্ষমতা সীমা অতিক্রম করে, সীমা লঙ্ঘন করে, অর্থাৎ 300 ধারার ব্যতিক্রম 3-এ পুলিশ কর্মকর্তা ওয়াই একজন সরকারি কর্মচারী, যদিও তিনি আইনগত ক্ষমতা সীমা অতিক্রম করে চোর এস কে গুলি করে, এতে জেট মারা যায়। পুলিশ কর্মকর্তা ওয়াই এখানে 303 নং ব্যতিক্রমের আওতায় খুন নয়, দণ্ডনীয় আওতায় গণ্য হবে। অতএব উপযুক্ত আলোচনায় বলা যায় আলোচ্য অংশে পুলিশ কর্মকর্তা ওয়াই অপরাধ করেছেন। আমরা 15 নং প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি। এক্স মৃত্যু হবে জানিয়ে ওয়াই এর প্রতি গুলি ছুড়েন, কিন্তু গুলিতে জ্যাট এর মৃত্যু হয়। এক্ষেত্রে পেনাল কোর্টে অপরাধদের গণনা করুন। এক্স এক্স মৃত্যু হবে জেনেও ওয়াই এর প্রতি মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে গুলি ছুড়েন, কিন্তু গুলিতে জ্যাট এর মৃত্যু হয়। এখানে 1800-301 ধারার অপরাধ সংঘটিত হয়েছে, কারণ 301 অনুযায়ী যে ব্যক্তি মৃত্যু ঘটানোর ইচ্ছা ছিল সে ব্যক্তি ছাড়া অন্য ব্যক্তিকে মৃত্যু ঘটানোর নিন্দনীয় হত্যা সংঘটিত, অর্থাৎ এখানে মৃত্যু ঘটিয়ে নরহত্যা সংঘটিত হলে অপরাধী যে ব্যক্তি মৃত্যু সংঘটনের ইচ্ছেই করছিল না, মৃত্যু করতে পারে বলে সে জানতো, সে মৃত্যু সংঘটন করলে অপরাধী যেরূপ হতো সেরূপ অপরাধ হবে। পরবর্তী ঘটনায় এক্স মৃত্যু হবে জেনে ওয়াইতে গুলি ছোড়েন, কিন্তু ওই গুলিতে জেটের মৃত্যু হয়। এক্ষেত্রে এক্স গুলিতে ওয়াই মারা গেলে যেরূপ সাধারণত জেট মারা যাওয়াতে সেম সাজা হতে খুনের দণ্ডে দণ্ডিত হবে এখানে। একজন ট্রাক ড্রাইভার বস্তিতে থাকে। একদিন সে অসময়ে বাড়িতে ফিরে 20 বছর বয়স্ক ছোট বোনকে প্রতিবেশী এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ আবেগপ্রবণ অবস্থায় দেখতে পায়। সে রাগান্বিত হয়ে ওঠে এবং উভয়কে
আঘাতে হত্যা করে এবং বেপরোয়াভাবে ট্রাক চালাইয়া বাড়ির বাইর হইয়া পথ ছাড়িয়ে একজন মহিলাকে চাপা দেন। তা তাকে জোড়া খুনের দায়ে 302 অভিযুক্ত করা হয় এবং রাস্তায় মহিলাকে চাপা দেওয়ার জন্য 304 অভিযুক্ত করা হয়। ট্রাক ড্রাইভার এর পক্ষে সমর্থনে আপনার নিকট আসে, আপনি আসামি সমর্থনে কি যুক্তি দেখাবেন? হেতু সহ মামলা করেন 2 শিব 2004 সালে আসছে। আলোচ্য ঘটনার ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে 2টি অভিযোগ রয়েছে। একটা জোড়া খুনের জন্য 302 ধারায়, আর রাস্তার মহিলাকে চাপা দেওয়ার জন্য 304 ধারায়। জোড়া খুনের জন্য 302 অভিযোগের বিরুদ্ধে ট্রাক ড্রাইভার আসামিকে সমর্থন করে আসামির যুক্তি এলো, ট্রাক ড্রাইভার অসময়ে বাড়িতে তার ছোট বোনকে প্রতিবেশী যুবকের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেয়ে রাগান্বিত হয়ে দুজনকে দাওয়ের আঘাত চেষ্টা হত্যা করে। 300 ধারা সংজ্ঞা বা ব্যাখ্যা অনুযায়ী 302 ধারার অভিযোগ গঠন করা হয়েছে। এর দায়ের আঘাতে ভূমির প্রেমিকের মৃত্যু হয় নাই। দায়ের আঘাতে তার বোনের প্রেমিকের মৃত্যু হয় নাই। আপাত দৃষ্টিতে মনে হয় হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল, কিন্তু 300 ধারার শেষ অংশে কিছু ব্যতিক্রমী অবস্থার কথা বলা হয়েছে। ব্যতিক্রমী অবস্থায় কোনো হত্যা খুন নয়, নিন্দনীয় হত্যা বলে গণ্য হবে। এবং 300 ধারায় মধ্যে একটি ব্যতিক্রমী অবস্থা হলো গুরুতর বা আকস্মিক উত্তেজনা আত্মনিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু ঘটালে তা নিন্দনীয়। নিন্দনীয় হত্যা হবে, খুন নয়। আলোচ্য অংশে ঘটনার ড্রাইভার তার ছোট বোনকে প্রতিবেশী যুবকের সাথে ঘনিষ্ঠ আবেগপ্রবণ অবস্থা থেকে আকস্মিক উত্তেজনা নিয়ন্ত্রণ হারিয়ে দুজনকে দাও দিয়ে আঘাত করে। এ থেকে স্পষ্ট হয়েছে ট্রাক বা হত্যার উদ্দেশ্যে মৃত্যু ঘটায়নি। পুরো ব্যাপারটা আকস্মিক উত্তেজনার ফলে হয়েছিল, তাই ট্রাক ড্রাইভার 300 ধারার প্রথম ব্যতিক্রমের আওতাধীন। অর্থাৎ ঠিক এরকমই একটি মামলা দেখা যায় যে মৃত ব্যক্তির আসামি ভূমির অন্তরঙ্গ অবস্থা দেখা যায় যে হত্যা করে, এই কাজটি 300 ধারা প্রথম ব্যতিক্রম আওতার মধ্যে পড়ে। অর্থাৎ আসামি দেখে যে মৃত ব্যক্তি আসামির বোনকে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে এবং তাকে দেখে হত্যা করে। এই অভিযোগ ব্যক্ত করা এই দৃশ্য দেখে আসামি মারাত্মক আঘাত উত্তেজনা আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অতএব উপযুক্ত আলোচনাকে বলা যায় তাদেরকে হত্যা করা অভিপ্রায় ট্রাক ড্রাইভারের ছিল না। প্রতিবেশী যুবকের সাথে ট্রাক ড্রাইভারের কোনো শত্রুতা ছিল না। আকস্মিক উত্তেজনার ফলে এই ঘটনা ঘটে। তাহলে আমরা এখানে কি দেখবো? যে তাই এই জোড়া খুন নয়, জোড়া হত্যাকাণ্ড বলে গণ্য হবে। 304 ধারার উদ্দেশ্য হত্যার জন্য ট্রাক ড্রাইভারকে অভিযুক্ত করা যাবে। আমরা 304, এখানে 304 ধারায় নরহত্যার জন্য। 304 ধারার ক্ষেত্রে রাগান্বিত অবস্থা তার বোন প্রেমিককে হত্যা করে ড্রাইভার কোর্ট থেকে বেরিয়ে বেপরোয়া গাড়ি চালানো সংগত চালিয়ে এক মহিলাকে চাপা দিয়ে হত্যা করে। এর ফলে 304 ধারায় অভিযুক্ত করা হয়। এখানে লক্ষণীয় ব্যাপার যে ট্রাক ড্রাইভার মানসিকভাবে বিপর্যস্ত ছিল, তখন আকস্মিক উত্তেজনা বজায় ছিল। ফলে চালানোর সময় যৌন পথচারী মহিলাকে চাপা দিয়ে হত্যা করে। এখানে ট্রাক ড্রাইভারের উদ্দেশ্য এর ছিল না, আকস্মিক উত্তেজনা গাড়ি চালিয়েছিল। 304 ধারা কোনো অপরাধ হবে না। এটা ট্রাক ড্রাইভার 304 ধারায় অধীন অভিযুক্ত করা হয়। আহ, কিছু চারের খদার ব্যাপার যান চালানোর মৃত্যু ঘটানোর কথা বলা হয়, তাই ট্রাক ড্রাইভার 304 ধারা বোধহয় 304 খদারায় করায় জড়াতে হবে। আমরা এতটুকু পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ভিডিওটি অনেক বড়, অর্থাৎ ক্লাসটি অনেক বড় হয়ে গেছে। আপনারা ধৈর্য সহকারে ক্লাসটি শুনবেন। আর যারা তো শুনেছেন, আহ, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।